2011 সাল থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একদিকেই ডমিনেন্স দেখা গিয়েছে, মমতা ব্যানার্জি এবং তার দল। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই ডমিনেন্স আরও ক্লিয়ার হয়ে যায়। সেখানে তার দল একটা বড় মার্জিনে জেতে। কিন্তু পলিটিক্সে একটা সিম্পল রুল আছে, পাওয়ার যত লং টাইম ধরে থাকে চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনা ততই বাড়ে। আর রিসেন্ট ট্রেন্ড ঠিক সেটাই ইন্ডিকেট করেছে। গত কয়েক বছরে বিজেপি এর ভোটের শেয়ার ধীরে ধীরে বেড়েছে। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, আগের মতো হিউজ ভোট গ্যাপ এখন আর নেই। মানে কম্পিটিশন স্লোলি টাইট হচ্ছে। 2021-এ যেখানে ক্লিয়ার অ্যাডভান্টেজ ছিল, আর সেই গ্যাপটা কমেছে। আর গ্যাপ যত কমে চেঞ্জ হওয়ার পসিবিলিটি তত বাড়ে। এখন প্রশ্ন হচ্ছে, এই চেঞ্জ হওয়ার পসিবিলিটি আসছে কেন? তার প্রথম কারণ হচ্ছে চেঞ্জ ফ্যাক্টর। যখন একটা সরকার 10-15 বছর ধরে পাওয়ারে থাকে, তখন মানুষ ন্যাচারালি কম্পেয়ার করতে শুরু করে, ভাবতে শুরু করে এর থেকে ভালো কিছু কি সম্ভব ছিল। এই চিন্তাটা অনেক কমন, কিন্তু ইলেকশনে খুবই পাওয়ারফুল। আর দ্বিতীয় কারণ হচ্ছে নরেন্দ্র মোদী ফ্যাক্টর। অনেক ভোটার মনে করেন সেন্ট্রাল আর স্টেটে সেম পার্টি থাকলে ডেভেলপমেন্ট তাড়াতাড়ি হতে পারে। সবাই এই আইডিয়ার সাথে এগ্রি না করলেও এই পারসেপশনটা অনেকের মধ্যে এক্সিস্ট করে। আর ইলেকশনে অনেক সময় পারসেপশনই রিয়েলিটি তৈরি করে। তৃতীয় কারণ হচ্ছে বাংলার যুব সমাজ। আজকের জেনারেশন মেইনলি ফোকাস করে জব, গ্রোথ এবং ফিউচার। আর তারা শুধু নিজের স্টেট না, অন্যের রাজ্যের সাথেও কম্পেয়ার করে। যদি তারা ফিল করে আরও অপরচুনিটি দরকার, তাহলে তারা নতুন অপশন কনসিডার করতে পারে। এর সাথে কিছু কন্ট্রোভার্সি এবং ডিসস্যাটিসফ্যাকশনও মাঝে মধ্যে উঠে আসে। সেন্সিটিভ ইনসিডেন্ট যেমন আরজিকর হসপিটালকে ঘিরে হওয়া ঘটনা নিরাপত্তা এবং প্রশাসনকে নিয়ে অনেক প্রশ্ন করেছে। এখন যদি লজিক্যালি দেখা যায়, পরিবর্তন নিয়ে ভাবনা, কিছু ডিসস্যাটিসফ্যাকশন, একটি স্ট্রং অপোজিশন একসাথে হলে একটা সাইলেন্ট শিফট তৈরি হতে পারে। কিন্তু এটা কি যথেষ্ট মমতা ব্যানার্জি আর ওয়েস্ট বেঙ্গলে ডমিনেন্স ভাঙার জন্য? কিন্তু এখন আসল প্রশ্ন, এই ডিসস্যাটিসফ্যাকশন আসলে কতটা ডিপ? প্রথমে একটা বিষয় ক্লিয়ার করে নেওয়া দরকার, মমতা ব্যানার্জি এখনও ওয়েস্ট বেঙ্গলে একজন খুব স্ট্রং লিডার। ওমেন সেন্ট্রিক স্কিম, রুরাল কানেক্ট, এই সব কিছুই এখনও যথেষ্ট স্ট্রং। তাই পুরো পিকচারটা বুঝতে হলে শুধু ডিসস্যাটিসফ্যাকশন দেখলেই হবে না, বরং কোথায় প্রবলেম তৈরি হচ্ছে। প্রথম অভিযোগটা প্রায়ই শোনা যায়, লোকাল লেভেল করাপশন। অনেক জায়গায় মানুষ অভিযোগ করে যে গভর্নমেন্ট স্কিমের ফুল বেনিফিট সবসময় পৌঁছায় না। সব জায়গায় সিচুয়েশন এরকম না হলেও এই ধরনের অভিযোগ একটা পারসেপশন তৈরি করে। দ্বিতীয় বিষয়, কিছু স্পেসিফিক ইনসিডেন্ট, যেমন আরজিকর হসপিটালকে ঘিরে হওয়া ঘটনা, যেটা সিকিউরিটি এবং অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে প্রশ্ন উঠেছিল। এই ধরনের ঘটনা শুধু আইসোলেটেড ইস্যু না হয়ে লার্জার গভর্নেন্স নিয়ে ডিবেট তৈরি করে। তৃতীয় বিষয়, ইলেকশন প্রসেস। মাঝে মাঝে অভিযোগ ওঠে ভোটার লিস্টে নাম মিসিং বা ডুপ্লিকেশন ইস্যু। এইসব অভিযোগ সবসময় প্রুভ না হলেও এই ডিসকাশনগুলো ভোটার কনফিডেন্সে ডাউট তৈরি করতে পারে। এছাড়াও বর্ডার ডিস্ট্রিক্টে ইললিগাল ইমিগ্রেশন নিয়ে এখনও ডিবেট চলছে এবং এটার পলিটিক্যাল ইম্প্যাক্ট থাকতে পারে। এখন লজিক্যালি দেখলে লোকাল লেভেল কমপ্লেন্টস, কিছু সেন্সিটিভ ইনসিডেন্ট, ইলেকশন প্রসেস নিয়ে ডাউট, এগুলো একসাথে হলে একটা স্লোলি ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হতে পারে। স্যাটিসফ্যাকশন হয়তো অনেক সময় ভিজিবল হয় না, কিন্তু ইলেকশনের সময় ভোটিং বিহেভিয়ারে রিফ্লেক্ট করতে পারে। আর ঠিক এখানে বিজেপি একটা অপরচুনিটি দেখতে পায়। কিন্তু প্রশ্নটা এখনও একই থেকে যায়, এই ডিসস্যাটিসফ্যাকশন কি সত্যিই ভোটে কনভার্ট হবে, নাকি গ্রাউন্ড রিয়েলিটি এখনও কমপ্লিটলি ডিফারেন্ট? পলিটিক্সে একটা ডিসস্যাটিসফ্যাকশন থাকলেই হয় না। প্রশ্ন হলো, কেউ এই সিচুয়েশনটাকে অ্যাডভান্টেজে কনভার্ট করতে পারবে কিনা। আর এখানে আসে নরেন্দ্র মোদী এবং বিজেপির স্ট্র্যাটেজি। বিজেপির মেইন অ্যাপ্রোচটা রিলেটিভলি সিম্পল, একটা ক্লিয়ার ন্যারেটিভ তৈরি করা এবং সেটাকে ভোটার্সের কাছে এস্টাবলিশ করা। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে ডবল ইঞ্জিন গভর্নমেন্ট। মানে সেন্ট্রাল এবং স্টেটে একই পার্টি থাকলে পলিসি ইমপ্লিমেন্টেশন ফাস্টার হতে পারে, এমনটা বিজেপি ক্লাইম করে। এই আইডিয়াটা সবাই অ্যাকসেপ্ট না করলেও অনেক ভোটার মনে করেন এটা একটা প্র্যাকটিক্যাল অ্যাডভান্টেজ হিসেবে দেখা হয়। এই ন্যারেটিভের সাথে বিজেপি কিছু কি প্রমিসেসও যোগ করেছে, যেমন করাপশন কমানো, ল অ্যান্ড অর্ডার ইমপ্রুভ করা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেন্ট্রাল স্কিমের বেটার ইমপ্লিমেন্টেশন। এগুলি মিলিয়ে একটা অল্টারনেটিভ গভর্নেন্স মডেল প্রেজেন্ট করা হয়েছে। এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো ইয়থ ভোটার।
আজকের জেনারেশন মেইনলি ফোকাস করে এমপ্লয়মেন্ট, গ্রোথ, ফিউচার অপরচুনিটিস। যদি তারা মনে করে কারেন্ট সিস্টেমে তাদের এক্সপেকটেশন ফুলফিল করছে না, তাহলে তারা অল্টারনেটিভ অপশন কনসিডার করতে পারে। এর পাশাপাশি বিজেপি গ্রাউন্ড লেভেলে অর্গানাইজেশন স্ট্রেন্থ করার চেষ্টা করেছে। বুথ লেভেল প্রেজেন্স, লোকাল লিডারশিপ, টার্গেটেড ক্যাম্পেইন, এই সব কিছু ইলেকশন রেজাল্টে একটা সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট ফেলতে পারে। স্ট্র্যাটেজির দিক থেকেও ফোকাসটা ক্লিয়ার। যেখানে বিজেপি অলরেডি রিলেটিভলি স্ট্রং, যেখানে ভোট শেয়ার, যেখানে বিজেপি যথেষ্ট হয়। এখন যদি লজিক্যালি কম্বাইন করা হয় এক্সিস্টিং ডিসস্যাটিসফ্যাকশন, বিজেপির ন্যারেটিভ, গ্রাউন্ড লেভেল অর্গানাইজেশন, এই তিনটা একসাথে হলে কম্পিটিশন সিগনিফিক্যান্টলি ইনক্রিজ করতে পারে। কিন্তু প্রশ্নটা এখনো খোলা থেকেই যায়, এই স্ট্র্যাটেজি কি এনাফ ওয়েস্ট বেঙ্গলে পাওয়ার শিফট করার জন্য, নাকি রিয়েলিটি এখনো অন্য কিছু বলছে? এখনো পর্যন্ত আমরা দেখেছি কিছু ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হয়েছে, অপোজিশন একটা অপরচুনিটি দেখেছে, কিন্তু ইলেকশন শেষ পর্যন্ত ডিসাইড হয় ফাইনাল ফেজে ভোটের বিহেভিয়ার কেমন থাকে তার উপর। কারণ অনেক সময় লাস্ট ফিউ উইকসে কিছু স্পেসিফিক ইস্যু বা ইনসিডেন্ট পাবলিক অপিনিয়নকে সিগনিফিক্যান্টলি ইনফ্লুয়েন্স করতে পারে। যেমন সন্দেশখালীকে ঘিরে হওয়া ঘটনাগুলি নিয়ে, ল্যান্ড ডিসপিউট, লোকাল কনফ্লিক্ট এবং ওমেন সেফটি নিয়ে অভিযোগ উঠেছিল। এই বিষয়গুলি নিয়ে রাজনৈতিক বিতর্কও হতে হয়েছে। বিরোধীরা এটাকে বড় ইস্যু হিসেবে তুলে ধরেছে। এখানে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো ওমেন, কারণ ট্র্যাডিশনালি মমতা ব্যানার্জির সাপোর্ট বেজের মধ্যে ওমেন ভোটার্সের একটা স্ট্রং প্রেজেন্স রয়েছে। যদি এই সেগমেন্টে পারসেপশন চেঞ্জ হয়, তাহলে তার ইম্প্যাক্ট নোটিসেবল হতে পারে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভোট ইউনিফিকেশন। যদি বিজেপি কিছু ভোটার গ্রুপকে ইউনাইট করতে পারে এবং অপোজিশন ভোট ফ্র্যাগমেন্টেড থাকে, তাহলে রিলেটিভলি একটা স্মল সুইংও ফাইনাল বড় প্রভাব ফেলতে পারে। এখন যদি লজিক্যালি দেখি, ইস্যু বেসড ন্যারেটিভ, ভোটার পারসেপশন, ভোটার ইউনিফিকেশন, এই তিনটি ফ্যাক্টর ফাইনাল ফেজে ইলেকশন আউটকামকে ইনফ্লুয়েন্স করতে পারে। আর যখন কম্পিটিশন অলরেডি ক্লোজ থাকে, তখন স্মল চেঞ্জের ভোটের বিহেভিয়ারকে সিগনিফিক্যান্ট ডিফারেন্স তৈরি করতে পারে। তাহলে প্রশ্নটা এখন এই ফ্যাক্টরসের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলবে এবং কে এই অ্যাডভান্টেজ নিতে পারে? এখনো পর্যন্ত আমরা যেগুলো দেখলাম সেগুলো একসাথে রেখে যদি একটা লজিক্যাল অ্যানালাইসিস করি, একদিকে মমতা ব্যানার্জির স্ট্রং গ্রাসরুট, ওমেন ভোটার বেস এবং পাস্ট ইলেকশন পারফরমেন্স, এবং অন্যদিকে নরেন্দ্র মোদীর ইনক্রিজিং ভোট শেয়ার, স্ট্রং ন্যারেটিভ, তাই কনটেক্সটটা দাঁড়াচ্ছে একদিকে এস্টাবলিশ সিস্টেম এবং অন্যদিকে ইমার্জিং চ্যালেঞ্জ। কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, গত কয়েক বছরে বিজেপি নিজেদের ভোট শেয়ার অনেকভাবে বাড়িয়েছে। যদি এই ট্রেন্ড কন্টিনিউ করে, তাহলে ইলেকশনটা আগের থেকে অনেক বেশি কম্পিটিটিভ হতে পারে। আর যদি স্মল ভোট সুইং হয় এবং ডিসস্যাটিসফ্যাকশন থাকে এবং বিজেপি নিজেদের অর্গানাইজেশন ঠিকভাবে ইউজ করতে পারে, তাহলে এবার তারা অনেক ভোটে এগিয়ে থাকতে পারে। তাই বলা যায় এই ইলেকশন কমপ্লিটলি অনসাইডেড না, বরং বিজেপির জন্য আগের থেকে অনেক বেটার অপরচুনিটি তৈরি হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ফাইনাল ডিসিশন থাকবে ভোটার্সদের হাতেই, আর তারা কোন ডিরেকশনে যাবে সেটা রেজাল্টই ডিসাইড করবে। তোমার অ্যানালাইসিস কি? এবার কে আসতে পারে, মোদি নাকি মমতা ব্যানার্জি?